প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমি বুলবুল হাসান লন্ডন থেকে যুক্ত করেছি বাংলাদেশ এবং ভারত থেকে দুজন অতিথিকে। আমি শুরুতেই অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আমেনা মহসিন, তিনি সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন কলকাতা থেকে শুভজিৎ বাগচি, তিনি সাংবাদিক, কলকাতা প্রতিনিধি, দৈনিক প্রথম আলো বাংলাদেশের পত্রিকা এবং লেখক। আজকে আমরা কথা বলবো ভারতের যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এবং সেটির যে ফলাফল, সেই ফলাফল নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমরা জানি যে এটা একটা বড় ধরনের পরিবর্তন ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপির এই যে সংখ্যাগরিষ্ঠতা বা এর সঙ্গে যে ভূ রাজনৈতিক বিষয়গুলো রয়েছে এবং বাংলাদেশে সেটির যে প্রভাব, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই শুভজিৎ বাগচি, আপনার কাছে আসছি। আমরা পশ্চিমবঙ্গে 2026-এর এই যে বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির যে উত্থান দেখতে পেলাম, এবং আমার কাছে তো মনে হয় যে আমরা যদি বামফ্রন্ট, সেখান থেকে তৃণমূলের দীর্ঘদিনের শাসন এবং এখন বিজেপির যে উত্থান, এটিকে যদি একটা সিকুয়েল হিসেবে চিন্তা করি, তাহলে অনেকটা পলিটিক্যাল থ্রিলারের মতো শোনায়। আপনার কাছে কি মনে হয়? মানে এটা কি অনিবার্য ছিল, নাকি এটা খুব আকস্মিকভাবে আপনাকে অবিস্মিত করেছে? দেখুন, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এটা তো পশ্চিমবঙ্গে আমার মনে হয় অধিকাংশ লোকই ভাবেন। মানে যারা ধরুন সাধারণ মানুষ, যাদের কাছে খুব গভীরের ইনফরমেশন থাকে না, তারা কেউই ভাবেননি। তৃণমূল কংগ্রেসের মোটামুটি ভাবে আমি বলতে পারি যে তারা কেউ ভাবেননি। বিজেপি ভেবেছিলেন কিনা এটা বলা মুশকিল, মানে তাদের সাধারণ দলীয় কর্মীরা ভাবেননি হয়তো, কিন্তু তাদের যারা উপরের দিকে থাকেন তারা তো সবসময় বলেছেন যে তারা এবারে জিতবেন। ফলে এবারের নির্বাচনটা যদি আপনি বলেন, তাহলে হয়তো সাধারণভাবে পশ্চিমবঙ্গের মানুষ এটা ভাবেনি। কিন্তু যদি আপনি এর ট্র্যাজেক্টরিটা দেখেন যে কিভাবে এটা ধীরে ধীরে যেদিকে গেছে, সেটা হচ্ছে মানে এক ধরনের বামপন্থা রাজনীতি থেকে, আপনি যেরকমটা বললেন, ধীরে ধীরে এটা দক্ষিণপন্থী রাজনীতির দিকে গিয়েছে গত 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরে। ফলে এটাই হওয়ার ছিল। হয়তো আমরা ভেবেছিলাম এটা এবারে না হয়ে 2031-এ বা তারপরে হবে। তার একটা কারণ এইটাই যে আপনি যদি ভারতের এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখেন, তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকে এটা মনে করেন যে কখনোই দক্ষিণপন্থার রাজনীতি ছিল না। এই কথাটা একেবারে ঠিক নয়। কারণ 1952 সালে যখন প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু মানে জোট হিসেবে যে দক্ষিণপন্থী যে তখন যে দুটি দল ছিল, জনসংঘ এবং হিন্দু মহাসভা, তারা কিন্তু 13টি আসন পেয়েছিল। এরপরে তারা সেটা রিপিট করতে পারলো 2021 সালে, যখন তারা 77টি আসন পেল। অর্থাৎ 1952 সালে স্বাধীনতার পরপরই ভারতে কিন্তু এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির একটা উত্থান হচ্ছিল। সেটা হারিয়ে গিয়েছিল নানা কারণে, মানে রাজনৈতিক কারণ, নানা কারণে সেটা হারিয়ে গিয়েছিল, এবং তার জায়গাটা বামপন্থী পলিটিক্স, মূলত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই তখন যেটা ছিল, যেটা ভেঙে সিপিআইএম হলো, মার্কসিস্ট হলো, এরা জায়গাটা দখল করে এই দক্ষিণ রাজনীতি। তারা অনেকগুলো কারণের একটা বড় কারণ হচ্ছে যে ইস্ট পাকিস্তান থেকে যে শরণার্থী আসতে শুরু করেন, তাদের এই বামপন্থী দলগুলি ধরে নেয়, তাদের জায়গা দেয়, তারা তাদের বসায়, তারা ধীরে ধীরে বামপন্থী দলগুলির সঙ্গে মিশে যায়। কিন্তু তাদের কিন্তু খুব গভীরভাবে একটা ক্ষোভ ছিল, মানে দেশ ছেড়ে আসার। এবং তারা কিন্তু বরাবরই আমি দেখেছি, তারা সিপিআই করুক, সিপিএম করুক, যাই করুক, তারা কিন্তু বারবার পশ্চিমবঙ্গে বলে এসেছেন যে আমাদের তো ঘর ছাড়তে হয়েছে। মানে তাদের এটা বোঝানো হয়েছে যে আমরা তো মুসলমানদের সঙ্গে একসঙ্গে ছিলাম, আমাদের ঘর ছাড়তে হয়েছে তাদের জন্য, এই ধরনের কথা। অর্থাৎ গভীর ক্ষোভ তাদের মধ্যে ছিল। সেই ক্ষোভ কখনো বেরিয়ে আসতে পারেনি, কারণ একটা বামপন্থী বাতাবরণ এখানে তৈরি হয়ে যায়। 70-80 বছর ধরে সেই বামপন্থী বাতাবরণের রাজনীতি চলছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা করতেন। সেইখান থেকে এটা একটা লিপ নিল বলতে পারেন। অর্থাৎ সেটা ভিতরে ভেতরে ছিল, এক ধরনের গভীর ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা এবারে বাস্তবায়িত হলো, কারণ একদিকে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে দুর্বল হচ্ছিল, এবং বিজেপির একটা উত্থান তো 2014 থেকে হয়েছে, এবং তার সামনে একজন নরেন্দ্র মোদীর মতো নেতা রয়েছেন, যিনি খুবই পাওয়ারফুল নেতা। ফলে একদিক দিয়ে দেখতে গেলে এটার একটা স্বাভাবিকভাবে ওই বামপন্থা থেকে দক্ষিণপন্থা হয়ে
একেবারে ডান দিকে দক্ষিণপন্থা মানে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স, আর বামপন্থা থেকে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স এলো, সেন্ট্রিস্ট পলিটিক্স থেকে ধীরে ধীরে সেটা দক্ষিণ দিকে চলে গেল। এটা আমরা দেখলাম, এইভাবে রাইট। ব্যাপারটাকে ব্যাখ্যা করা যেতে নিশ্চয়ই পারে, তবে এর নিশ্চয়ই। নানা দিক আছে। জি জনাব বাগচি, আসবো আপনার কাছে আবারও, কেননা এই নির্বাচনটি নিয়ে, নির্বাচনে কোন ইস্যুগুলো গুরুত্ব পেয়েছে এবং এটার ব্রডার ইমপ্লিকেশন কি, সেগুলো নিয়ে আমাদের জানার আগ্রহ রয়েছে। আমি এই পর্যায়ে অধ্যাপক আমিনুল হোসেন আপনার কাছে আসতে চাই যে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্যারাডাইম শিফট, সেখানে বাংলাদেশ ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার পর্যবেক্ষণে, মানে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, এবং এই পর্যায়ে এসে যখন নির্বাচনটা হয়ে গেল, যখন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির একজন দায়িত্ব নিলেন, এর পরের অধ্যায়টাকে আপনি কিভাবে প্রেডিক্ট করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন না, আপনি আপনি যে প্রথম যে প্রশ্নটা আছে আপনার, সেটার উত্তরে আমি বলবো আহ, বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশ প্রসঙ্গটা বা বাংলাদেশ প্রশ্নটা ভীষণ, মানে এখান থেকে আমাদের যা রিডিংস ছিল এবং আমরা যেটা তাদের নির্বাচন প্রচারণার মধ্যে দেখে লক্ষ্য করেছি, সেটা বর্ডার ইস্যুটা ভীষণভাবে আহ, একটা মানে মূল একটা স্লোগানের জায়গার মতোই ছিল। এবং সেইখানে ধরেন বিজেপি পার্টিকুলারলি যে কার্ডটা ব্যবহার করেছে, সেখানে ওরা ঘুষপেটিয়া এরকম একটা শব্দ ব্যবহার করেছে। রাইট। বহিরাগতদের কথা বারবার এসেছে, যে বহিরাগতরা এখানে ঢুকে এসেছে। এসআইআর এর ব্যাপারটাও আমরা দেখেছি কি ভীষণভাবে ঠিক নির্বাচনের সময় সেটা হয়েছে। মানে এসআইআর ইন্ডিয়াতে হয়ে থাকে, বাট দ্য টাইমিং ওয়াজ ক্রিটিক্যাল, যে সময়টা এটা হয়েছে। এবং এবং বারবার এই স্লোগান, এই বক্তব্যও আমরা শুনেছি দ্যাট বিজেপি ক্ষমতায় আসলে যারা বহিরাগত আছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সো এই বহিরাগত বলতে তো বোঝানো হচ্ছে এখানে বাংলাদেশিদেরকে, আর কিছুটা রোহিঙ্গাদের কথাটাও এসেছে সেই জায়গাটাতে আমরা দেখেছি। তো বাংলাদেশ, মানে ইউজুয়ালি বলা হতো যে বাংলাদেশ পলিটিক্সে ইন্ডিয়ান কার্ডটা ব্যবহার হয়। আমরা এখানে দেখলাম ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনে ভীষণভাবে, ওয়েস্ট বেঙ্গল বলেন আসাম বলেন, সেখানে বাংলাদেশের কার্ডটা ব্যবহার করা হয়েছে। এখানে কি একটু ছোট করে আপনার কাছে জানতে চাইতে পারি যে এই যে 2024-এর বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন, সেটা কি বিজেপির জন্য একটা মানে শাপে বর হয়েছে কিনা? মানে এই যে পট পরিবর্তনের পরে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে, তারাও তো আসলে ওই অর্থে অনুপ্রবেশকারী, তাই না? তো তাদেরকে আমি অনেক আমি ক্ষেত্রে আমার আমি জানি না তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে তারা গণ্য করে কিনা, কারণ তারা তো ইন্ডিয়ান স্টেটের গেস্টই হয়ে আছেন এবং ওনারা কলকাতায় বেশ ভালো ভালো জায়গায় আছেন, দিল্লিতে ওনারা ভালো ভালো জায়গায় আছেন। তো যখন আপনি কাউকে অনুপ্রবেশকারী বলছেন বা ইনফিলট্রেটার্স বলছেন, সাধারণত এটা আমরা ধরে নিচ্ছি যে যারা মার্জিনালাইজড, যারা বর্ডারল্যান্ড পিপল, যারা মার্জিনাল বা নিম্ন আয়ের মানুষ যারা আসা যাওয়ার মধ্যে থাকে, তাদেরকেই আমরা ধরে নিচ্ছি। মানে যারা উচ্চবিত্ত তাদেরকে আমরা ঠিক এ ধরনের তকমা দিয়ে থাকি না। তো আচ্ছা। আই রিয়েলি ডোন্ট নো যে ইন্ডিয়ান ন্যারেটিভে সেইভাবে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে কিনা। বাট যেই জায়গাটায় একটা হতে পারে যে সেই সময় প্রচন্ডভাবে সোশ্যাল মিডিয়া বলেন, ইন্ডিয়ান মিডিয়াতে এই এই খবরগুলো প্রচার হয়েছে যে বাংলাদেশে অনেক মাইনরিটিসদের উপরে নির্যাতন হয়েছে। এবং এটা আমি অস্বীকার করছি না যে বাংলাদেশে যে মাইনরিটিসদের উপরে ধরেন নির্যাতনের কথাটা, কিন্তু যেভাবে এটা ম্যাগনিফাইড ভাবে প্রচারিত হয়েছিল, দ্যাট ইজ নট কারেক্ট। কারণ আমরা নিজেরাও কিন্তু, এবং ব্যক্তিগতভাবে আমি নিজে মাইনরিটিসদের উপরে, আপনার হয়তো জানা আছে, মাইনরিটিসদের উপরে আমি অনেক লেখালেখি করি, মাইনরিটি রাইটস, হিউম্যান রাইটস এগুলো নিয়ে। এবং দের ইজ নো ডিনাইং দ্যাট একটা ফিয়ার ফ্যাক্টর আছে মাইনরিটিসদের মধ্যে, ইন্ডিয়ার যারা হিন্দু মাইনরিটিস আছে তাদের মধ্যে আছে। এবং এটাকে অবশ্যই বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে। দিস ইজ সামথিং যে কোনো মেজরিটেরিয়ান স্টেটে বা মেজরিটেরিয়ান ডেমোক্রেসির একটা বড় সেটব্যাক হলো মাইনরিটি কোয়েশ্চেনটা অ্যাড্রেস করা হয় না। এবং সেটা ইন্ডিয়াতেও একই ব্যাপার।
বাট দ্যাট ডাজ নট জাস্টিফাই বাংলাদেশের ব্যাপারটা। এই জিনিসটা আমি এক ভীষণ ভাবে ক্লিয়ার করতে চাচ্ছি। সেই জায়গাটাতে যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে সাপে বর হয়েছে, বাট আই গেস এই জিনিসটা বিজেপি সবসময় বলে এসেছে। এখন আরেকটা জায়গা হলো যে আমাদের যে বর্ডার এরিয়াস গুলো আছে, আমাদের নির্বাচনে আমরা দেখেছি সেখানে জামাত হ্যাজ কাম টু পাওয়ার, তারা এখানে জিতেছে। এখন সেই জায়গাটাও একটা হয়তো ওখানে একটা উৎকণ্ঠা তৈরি করতে পারে, বাট অ্যাগেন অ্যাজ আই এম সেইং যে সেইভাবে কিন্তু ওগুলোকে টার্গেট করে অন্তত আমি জানি না যে বলা হয়েছে লার্জার ক্যানভাসে বা লার্জার ফ্রেমে বর্ডার ইস্যুটা এসেছে, যেখানে বহিরাগতদের ব্যাপারটা বারবার এসেছে। এটা একটা ব্যাপার। আপনি দ্বিতীয় প্রশ্ন আমার কাছে ছিল দ্যাট পরবর্তী সময়টা আমি এখন সময়টা কেমন জি। দেখছি। দেখেন বাংলাদেশের সাথে দুইটা লেভেলে আমি সম্পর্কটাকে বিশ্লেষণ করব। একটা হলো আপনি যদি লার্জার ক্যানভাসে দেখেন, বিজেপি গভর্নমেন্ট তো সেন্টারে ক্ষমতায় আছে, তাই না? এবং আমরা তো এটা বলতে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সবসময় কিন্তু মোটামুটি রেজিম সেন্ট্রিকই ছিল। কিন্তু এইবার আমরা দেখেছি যে আমাদের নির্বাচনের আগেও ইন্টিরিয়াম রেজিমের সময় প্রচন্ডভাবে নেগেটিভ একটা বা ভীষণ টানাপোড়েনের একটা সম্পর্ক গেছে। কিন্তু ঠিক নির্বাচনের আগে যখন তারেক রহমান দেশে ফিরলেন এবং ভারত থেকে বারবার বলা হচ্ছিল ওরা একটা নির্বাচিত সরকারের সাথেই ডিল করবে, এবং বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি বাংলাদেশে এসেছিলেন এবং উনি তারেক রহমানকে কন্ডোলেন্স দিলেন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের মেসেজও দিলেন। এবং যখন ওনার মানে উনি ওথ নিচ্ছিলেন তখনও ভারত থেকে বেশ হাই লেভেলে ডেলিগেশন এসেছে। এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও ভারত গেছেন। ইট ওয়াজ নট অ্যান ইন্ডিয়া, মানে এমন না যে কোনো ইন্ডিয়া সফরে গেছিলেন, কিন্তু হি ওয়াজ ট্রানজিটিং থ্রু ইন্ডিয়া। সেই সময় ওনার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং সামনে কথাবার্তা হচ্ছে যে উনি আবার যাবেন। সো এরকম ধরনের একটা যখন পরিস্থিতি, সেখানে কিন্তু আমরা বিজেপি থেকে অনেক পজিটিভ ভাইবস পাচ্ছি, এবং সেটা হয়তো পরে আমি সময় নিশ্চয়ই আসবো, যদি হয় তখন আলোচনা করব। সো লার্জার ক্যানভাসে তো ধরেন সেন্টারই ফরেন পলিসি ডিসাইড করে। তো সেন্টার যখন করছে, বিজেপি যেহেতু বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখছে, বাংলাদেশও একটা পজিটিভ ভাইব আছে, বাংলাদেশও স্টেট লেভেলে সেই জায়গাটাতে রেসপন্ড করছে, একটা রেসিপ্রোসিটি আমরা দেখতে পাচ্ছি। সেটা তো রাজ্যের মাথায় ব্যথা না ফরেন পলিসি সেটা। এবং রাজ্য যেহেতু বিজেপি সরকার আছে, আমরা ধরে নেব যে সেই জায়গাটাতেও একটা পজিটিভ থাকবে। এটা ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার হিসাবে আমরা ধরবো। তো ইস্যুটা বাংলাদেশের সাথে দাঁড়াবে যদি ওখান থেকে পুশব্যাক হয়, এবং যদি মুসলিম বিদ্বেষী কথাবার্তা যেগুলো আমরা নির্বাচনের সময় দেখেছি সেগুলো যদি হয়, তখন কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুবই আমরা দেখি একটা ভাইব্রেন্ট সোর্স, মেইন স্ট্রিম মিডিয়াগুলোও আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখানে দেখেন বলবো একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশে অ্যাজ ইট ইন ইন্ডিয়া অলসো একটা নতুন জেনারেশন কিন্তু এসে গেছে। এটা আমরা জুলাইয়ের সময় দেখেছি। ইটস একটা ইন্টারজেনারেশনাল শিফট এসেছে। সো এই ইন্টারজেনারেশনাল শিফটের যে পালসটা আমার মনে হয় ইন্ডিয়া বুঝতে পারেনি যখন তারা বিগত সরকারকে এভাবে সমর্থন দিয়ে যাচ্ছিল, এবং নির্বাচনগুলো একের পর এক নির্বাচনে মানে যেখানে ইন্টারফিয়ারেন্স গুলো এসেছে। সো ওই জায়গাটা আমার মনে হয় ভারত, আমি বিশ্বাস করি দ্যাট ইন্ডিয়া ইজ আ ভেরি ম্যাচিউরড স্টেট, ইট উইল বি একটা প্রুডেন্ট এবং প্রাগম্যাটিক স্টেপ তারা ভাবে এগোবে। নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। আমি একটু শুভজিৎ বাগচি আপনার কাছে আসতে চাই। আমরা যে ডেমোগ্রাফিক যে ডেটা, সেখানে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের যে ভোটার যারা রয়েছেন বা জনগোষ্ঠী রয়েছেন, সেটির অ্যারাউন্ড 30% হচ্ছে মুসলিম। তো সেই
সেটা তো একটা বড় সংখ্যা এবং অনেকেই সেই ক্যালকুলেশনটা করেছে যে তারা কোন দিকে যায় এবং সেটার উপরে অনেকটাই নির্ভর করে ভোটের ফলাফল। এবারে আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষণগুলো যেগুলো বলছে যে এই 30%-এর একটা বিরাট অংশ সুইং ভোটার হিসেবে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে এটা একটা বড় কারণ, বা বিজেপির উত্থানের পেছনে এটা কি একটা সুবিধা করে দিয়েছে? অ্যান্টি বিজেপি, অ্যান্টি তৃণমূল যে 5 জন জিতেছেন তারা তো সবাই মুসলমান। মানে সিপিএম এর একজন, কংগ্রেসের 2 জন এবং সিপিএম একজন, আইএসএফ একজন, কংগ্রেসের 2 জন এবং হুমায়ুন কবিরের 2 জন, 6 জন। এরা 6 জনই তো মুসলমান। সেটা মানে এরা তৃণমূলের সঙ্গেও নেই, এরা বিজেপির সঙ্গেও নেই। এর থেকে আমরা এটা ধরে নিতে পারি যে এক ধরনের মুসলমান সত্তার, আইডেন্টিটির একটা প্রবণতা, যেটা আমরা আগে দেখিনি পশ্চিমবঙ্গে, সেটা এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। যে তারা মুসলমান নেতাকে সামনে, যেমন ভারতের ক্ষেত্রে আসাদুদ্দিন ওয়েসি বলে একজন উঠে এসেছেন, তিনি বড় নেতা মুসলমান সমাজের। পশ্চিমবঙ্গে এটা ফজলুল হকের পরে আর হয়নি। যারা মুসলমান নেতা উঠে এসেছিলেন, গনি খান চৌধুরী, তিনি কংগ্রেসে ছিলেন, হুমায়ুন কবির বাংলা কংগ্রেসে ছিলেন, ইত্যাদি ইত্যাদি, আরো অনেকে আছেন, কিন্তু তারা এই রাজনৈতিক দলগুলির মধ্যেই ছিল, মূল স্রোতের রাজনৈতিক দলগুলির মধ্যে। এই প্রথম আমরা দেখছি এই যে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, এরা মুসলমান সমাজের নেতা হিসেবে উঠে আসছেন। তারা তারা আসন পাচ্ছেন। তারা ভোট কতটা কেটেছেন যার ফলে তৃণমূল হেরেছে, সেটা মুসলমান আসন যে 70 থেকে 80টি আছে সেগুলি দেখতে হবে, ব্লক ওয়াইজ দেখতে হবে। সেটা কে করেছেন বা কে করেননি আমি জানি না, সেটা দেখলে বোঝা যাবে তাদের ভোট কাটার ফলে, এই দলগুলির ভোট কাটার ফলে তৃণমূল হেরে গেছে কিনা। সেটা একটা দিক, সেটা আমাদের দেখতে হবে বা আমাকে দেখতে হবে। কিন্তু মুসলমান সত্তা যে উঠে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যেটা ভারতের রাজনীতিতে উঠে, তারা আর এই দলগুলির ওপরে, যেগুলিকে সো কল্ড সেকুলার দল বলে মনে করা হয়, যেমন তৃণমূল কংগ্রেস বা ধরুন কংগ্রেস বা অন্যান্য দলও আছে, এই যে সো কল্ড মানে বিজেপির বাইরে যে দলগুলি আছে, তার উপরে তারা এতদিন আস্থা রেখেছে, এখন আর রাখতে পারছে না। তার কারণ এই দলগুলি ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের সফট হিন্দুত্ব বা নরম হিন্দুত্বের দিকে চলে যাচ্ছে। মানে বিজেপির যে হার্ড হিন্দুত্ব বা কড়া হিন্দুত্ব, সেই কড়া হিন্দুত্বের লড়াই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 500 কোটি টাকার মন্দির বানাতে হচ্ছে। এবং অন্যদিকে ওয়াক অফ বলে আপনি জানেন যে মুসলমান সমাজের যে প্রপার্টি, সেই প্রপার্টির উপরে হাত পড়েছে। পশ্চিমবঙ্গেও পড়েছে, সারা ভারতে পড়েছে, আইন হয়েছে, মানে আইনের সংশোধন হয়েছে, পশ্চিমবঙ্গেও পড়েছে। এগুলি মুসলমান সমাজ এর ফলে আর আমি সো কল্ড বলছি, সেকুলার শব্দটা ভালো শব্দ নেই বলে সেকুলার শব্দটা ব্যবহার করতে হচ্ছে, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু এই ধরনের দলের উপরে তারা আর আস্থা রাখতে পারছে না। এইটা কিন্তু এবারের নির্বাচনে মোটামুটি ভাবে প্রমাণিত। এবার এটা কোন দিকে যাবে, কি শেপ নেবে, যদি অপোজিশন স্পেসটাকে বামফ্রন্ট এবং সিপিএম ধরতে পারে, কমিউনিস্টরা ধরতে পারে, তাহলে কি হবে, এগুলি সমস্ত ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে 6 জন যারা জিতেছেন, সম্ভবত 6 জনই যারা জিতেছেন, তারা দুজনেই অ্যান্টি বিজেপি, অ্যান্টি তৃণমূল রাজনীতি করে জিতেছেন। সিট ওয়াইজ আমাদের দেখতে হবে যে তারা কত ভোট কেটেছেন এই দলগুলি, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল। কিন্তু ভোটের যে হিসাব নিকাশ, সেটি থেকে বাইরে এসে যদি একটা সমাজ নিরীক্ষণ মানে যদি হয়ে থাকে, এবং আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের যে সমাজ দীর্ঘদিন ধরে তাদের সংস্কৃতি, তাদের সামাজিক বিন্যাস, এই জায়গাটিতে অন্তত বিজেপির মতো একটা ধর্মাশ্রয়ী দল পশ্চিমবঙ্গে এসে আধিপত্য বিস্তার করবে, এটি অনেকে স্বপ্নেও চিন্তা করতে পারেনি। তো কোন ফ্যাক্টরগুলো এখানে কাজ করেছে বলে আপনি মনে করেন, যে কেন এরকম হলো? দুটো কথা বলা যায়। একটা হচ্ছে যে প্রথমটা আপনি যেটা বললেন, যে আপনি যখন বলছেন এই কথাটা, যে এই সমাজটার মধ্যে এক ধরনের উদারতা আছে, এটাই তো আপনি বলছেন বোধহয়, আমি যদি ভুল না করি। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, জি, আমি ভুল হতে পারি। কারণ সমাজটার মধ্যে যেমন উদারতা আছে, এটা যেমন ঠিক, তেমন এটাও তো ঠিক যে কলকাতায় আপনি হিন্দু অঞ্চলে মুসলমানরা তাহলে বাড়ি ভাড়া পায় না কেন? কোনোদিনই পায় না। মুসলমানরা তো হিন্দু এরিয়া বাড়ি ভাড়া পায় না, তাদের মুসলমান অঞ্চলে পার্ক সার্কাসে, তিলজলা, তপসিয়া, খিদিরপুরে গিয়ে থাকতে হয়। আমি যে অঞ্চলে থাকি, এখানে মুসলমানের পক্ষে বাড়ি ভাড়া পাওয়া খুব মুশকিল, আমাদের বন্ধু বান্ধবরাই পান না। তাহলে সমাজটা যদি খুব সিনক্রেটিক হয়, তাহলে তারা বাড়ি ভাড়া পান না কেন?
আবার এটাও আপনি বলতে পারবেন না যে সমাজটা সারাক্ষণ মারপিট করছে, তাহলে তো ধ্বংসই হয়ে যেত, তাহলে তো সিভিল ওয়ার হয়ে যেত। তাদের মধ্যে এক ধরনের সিনক্রেটিজম আছে, তারা একসঙ্গেও থাকেন, আবার তারা যে সবসময় একসঙ্গেই থাকেন এবং পরস্পরকে প্রচন্ড ভালোবাসেন এটাও বলা যাবে না। ফলে দুটোই আছে, যেমন সব সমাজে থাকে। এখন এই মুহূর্তে একটা রাইজ হয়েছে। আপনি যদি বলেন, আপনার প্রশ্নের যদি আমি ভুল না করি, তাহলে দ্বিতীয় অংশটা হচ্ছে যে কেন এই ফল। এখন কেন এই ফলের তো এটা বিরাট ব্যাখ্যা হতে পারে, খুব ছোট করে আমি বলছি যে দেখুন, একদিকে যেভাবে কেন্দ্রের প্রশাসন এবারে তৃণমূল কংগ্রেসের উপরে চেপে বসেছিল, তাতে তৃণমূল কংগ্রেসের বিশেষ কিছু করার ছিল না, যদি না তারা অন্যান্য জাতীয় দলের সঙ্গে মিলেমিশে আগেই একটা খুব বড় জোট গঠন করতে পারতো, কংগ্রেসের সঙ্গে মিলতো, বামপন্থীদের কাছে আনতে পারতো, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হারার পরে। তাহলে হয়তো একটা লড়াই তারা দিতে পারতো। এটা অন্য রাজ্যের বিরোধীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা কিছুতেই এক হবেন না, যতদিন তারা জিতছেন ততদিন তারা সবাই একা একা লড়াই করবেন। এইটা হচ্ছে তার ফল। এখন যখন এই SIR ইত্যাদি যখন করা হচ্ছে, কেন্দ্রের যে বিষয়গুলি আসছে তৃণমূলের উপরে চাপানো হচ্ছে, তার প্রেশারে এরা নিতে পারেনি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভিতরেও তো এখন সবাই কথা বলছেন, তাদের যে মানে প্রায় সর্বোচ্চ নেতা যারা, শীর্ষ নেতা যারা, তারা তো বলছেন দলের মধ্যে কি গন্ডগোল ছিল। তারা নিজেরাই বলছেন দলের গন্ডগোল 1 নম্বর এই যে উপদেষ্টা সমস্ত কমিটিতে উপদেষ্টা কোম্পানি তৈরি হয়েছে, আইপ্যাক যেমন একটা, তারা কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে ইস্যু বানাতে হবে, কাদের মনোনয়ন দেওয়া হবে, এই সমস্ত সিদ্ধান্ত নিত। এই আইপ্যাকেট দলের কর্মী সমর্থক নেতাদের উপরে নির্ভর না করে তৃণমূল কংগ্রেস একটি উপদেষ্টা সংস্থার উপরে নির্ভর করেছে, যেটি একটি প্রফিট মেকিং ইনস্টিটিউশন। তাদের কথায় চলেছে বসেছে 1 নম্বর। এর ফলে দলটির ভিতর থেকে ধ্বংস হয়ে গেছে, কারণ কর্মীরা ভেবেছেন আমরা আর সাজেশন দিয়ে কি হবে, সাজেশন তো আইপ্যাক দেবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে তারা দলের যারা বয়স্ক যারা নেতা নেত্রী ছিলেন, যারা গত 50 বছর ধরে রাজনীতি করছেন, আগে কংগ্রেসে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, তাদের বসিয়ে দিয়ে এই নতুন প্রজন্ম, পুরোপুরি নতুন প্রজন্মকে তুলে আনা হয়েছে। তার ফলে যা হওয়ার তাই হয়েছে। তৃতীয়টা আগেই আমি বলেছি, সফট হিন্দুত্বের লাইন নেওয়া হয়েছে, হার্ড হিন্দুত্বের সামনে এটা দাঁড়াতে পারেনি। এছাড়া দলের আপনি যদি ভেতরটা দেখেন, মানে তারা যে তথ্য সংগ্রহ, দলের ভিতরে কি হচ্ছে সেই তথ্য সংগ্রহের জন্য কর্মীদের উপরে নির্ভর করতে হবে, নেতাদের উপরে নির্ভর করতে হবে। তারা নির্ভর করতেন ওই আইপ্যাকের উপরে, তারা নির্ভর করতেন সাংবাদিকদের উপরে। আমি জানি, আমাকে নির্দিষ্ট সাংবাদিকেরা বলেছেন যে তারা নিয়মিত টাকা পয়সা পান তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে জানার জন্য। ভাবুন এই কি অবস্থা হয়েছিল, যে দল সম্পর্কে জানার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ওই সাংবাদিকদের টাকা দিত, যে দলের ভিতরে কি হচ্ছে তার খবর এনে দেবে। মানে এক ধরনের কি বলবো, স্পাই, গুপ্তচর বৃত্তি, তাই তো? গুপ্তচর তারা নিজেরাই দলের মধ্যে ঢোকাচ্ছে। এখন এই গুপ্তচর যে কালকে 1 লাখ টাকা নিয়ে তৃণমূলকে খবর দিল, পরশুদিন যে 2 লাখ টাকা নিয়ে বা 3 লাখ টাকা নিয়ে বিজেপিকে দেবে না, এমন তো কোনো কথা নেই। আইপ্যাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসব আমার কথা নয়, এসব প্রথমত সাংবাদিকরা আমায় বলেছেন, যাদের তারা নিয়োগ করেছিলেন। আর দ্বিতীয় কথা, মানে যারা জুনিয়র সাংবাদিক আমার। আর দ্বিতীয় কথা, দ্বিতীয় আইপ্যাক সম্পর্কে তাদের নেতারাই বলছেন। ফলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই কথাটা বারবারই বলেছি, এই যে তৃণমূলের তো দলটার কোনো আইডিওলজি বলে কিছু নেই। সবাই একসঙ্গে এসো, কিছু টাকা দিলাম, কিছু মহিলাদের কিছু টাকা দিলাম, যুবকদের কিছু টাকা দিলাম, তোমরা ভোট দাও, দিদি হাঁটছে, দিদির সঙ্গে সবাই হাঁটবো। আইডিওলজি বলে কিছু নেই, এটা এক ধরনের প্ল্যাটফর্ম। এটা অনেক সময় ভারতের রাজনীতি, এটা কংগ্রেস ঘরানার রাজনীতি। কংগ্রেসও দেখবেন সেইভাবে নির্দিষ্ট কোনো আইডিওলজি নেই, সবাই এসো, সবাই থাকো ইত্যাদি। এখন এইটা করে ভারতে 70 বছর চলেছে, চলার পরে একটা হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান হয়েছে। এখন হিন্দুত্ববাদী রাজনীতির একটা প্লাবনের সামনে আপনি একটা বালির বাঁধ দিয়ে ভাবছেন যে এই প্লাবনকে আপনি ঠেকাবেন, হাতে 2টো খড়কুটো নিয়ে আপনি প্লাবনের সামনে দাঁড়িয়ে ভাবছেন প্লাবনকে ঠেকাবেন, তা তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সেটা হবে, সেটা হয়নি। আবার এর থেকেই নতুন কোনো রাজনীতির উত্থান হয়তো হবে। নিশ্চয়ই ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে একটু প্রফেসর আমেনা মহসিন আপনার কাছে আসতে চাই, যে আপনি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আপনি যে বিশ্লেষণটি করলেন, যে এক ধরনের বর্তমান যে বাংলাদেশের যে সরকার, সেটির সঙ্গে বিজেপি সরকারের যে আগে থেকেই এক ধরনের অন্তর্বর্তী সরকারের সময় অন্তত তারা বলেছিল যে নির্বাচিত সরকারের সময় সম্পর্কের যে স্থিতি সেটি হয়তো তৈরি হবে, সেরকম একটা ইন্ডিকেশন আমরা পেয়েছিলাম।
এর সঙ্গে যদি আমি একটু স্পেসিফিক একটা উদাহরণ দেই তাহলে হয়তো আপনার জন্য বলতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে যখন সংরক্ষিত মহিলা আসনে বিএনপি সরকার গঠন করে একজন গোপালগঞ্জের একটি অঞ্চল থেকে একজনকে মনোনয়ন দিলেন। তিনি একসময় আওয়ামী লীগ করতেন, এই অভিযোগ রয়েছে, কিন্তু তাকে দেওয়া হলো এই কারণে যে তিনি মতুয়া সম্প্রদায় নামে একটি সম্প্রদায় রয়েছে যারা ভারতীয় রাজনীতিতে খুবই প্রভাবশালী বা তাদের একটা ফুটিং রয়েছে, এবং এটি নিয়ে সমালোচনার কোনো পর্যায়ে আমরা দেখিনি যে এই মনোনয়নের সঙ্গে ভারতের বিজেপির সঙ্গে সম্পর্ক, উন্নয়নের কোনো সম্পর্ক রয়েছে কিনা। আপনি কি কখনো পর্যবেক্ষণ, মানে আপনার পর্যবেক্ষণ কি বলে যে এটা ছোট ছোট কিছু বিষয় দিয়ে কি বিজেপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি চেষ্টা বিএনপির দিক থেকে বা তারেক রহমানের দিক থেকে রয়েছে? না, দেখুন, আমার সেরকম মনে হয় না। মানে ইটস আ ভেরি ফার ফ্রেশড, যেটাকে বলে না, একটা ওয়াইল্ড ইমেজ। আমার কাছে সেরকম মনে হয়েছে, একেবারেই তা মনে হয়নি। বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়েছে, এবার যে এই যে মহিলা সংরক্ষিত আসনে অনেককেই দেওয়া হয়েছে যেগুলো আমরা অতীতে দেখিনি, যেরকম ওরা সম্প্রদায় থেকেও দেওয়া হয়েছে। প্রথমবার আমরা দেখলাম প্লেন ল্যান্ড আদিবাসীদের মধ্যে থেকে কেউ পেলেন। মানে এক ধরনের একটা ব্যালেন্সিং ছিল যে অনেকগুলো নাম এসেছে যেগুলো নিয়ে অনেক প্রশ্নও তোলা হয়েছে যে এনাদের কি ধরনের কন্ট্রিবিউশন আছে। বাট আমি এটাকে এভাবে মোটেই রিড করছি না। এবং মতুয়া খুবই এই সম্প্রদায়টা বাংলাদেশে অলমোস্ট আননোন, এবং শুধু তা না, মতুয়ারা মানে বাংলাদেশে অধিকাংশ মানুষই তাদের সম্পর্কে সেভাবে জানে না। সো এক ধরনের আমার কাছে বরঞ্চ মনে হয়েছে যে তারেক রহমানের এই সময়টাতে আমি লক্ষ্য করছি যে ওনার বেশ কিছু ইয়াং অ্যাডভাইজার্স আছে, এবং এবং শুধু তা সেটা আছে, এবং একটা প্রচেষ্টা হচ্ছে যে অনেক কিছুকে ভিজিবিলাইজ করার জন্য। এবং উনি নিজেও যেহেতু বেশ একটা লম্বা সময়, দীর্ঘ সময় বাইরে ছিলেন, আমার মনে হয় ওনার মধ্যেও কিছু পরিবর্তন এসেছে। আর অ্যাডভাইজিং গুলো হয়তো এই সময়টাতে বিএনপি পর্যবেক্ষণ করেছে যে কোন কোন জায়গাগুলোতে তাদের ফল্ট লাইনস গুলো ছিল বা আছে, সেই জায়গাগুলো সো দেখেছে। আপনি মনে করছেন যে এক ধরনের ব্যালেন্সড রিপ্রেজেন্টেশন বা ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং চেয়েছেন? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু বিএনপিকে এটা আবার আমিও একেবারেই সেকুলার শব্দটা ব্যবহার করতে চাই না, বিকজ ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল টার্ম, নট অনলি এটা সেই হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে। মানে কোন দল কিন্তু আমাদের মানে 47 থেকে আমরা দেখছি এই ইস্যুস গুলো আমাদের সামনে বারবার ঘুরে আসে। সেকুলার ইন্ডিয়া, মুসলিম পাকিস্তান, আবার সেকুলার বাংলাদেশ, আবার বারবার বাংলাদেশকে প্রমাণ করতে হয় that whether we are Muslims first or we are Bengalis first, এরকম ধরনের অনেকগুলো ইস্যুস আমরা দেখি, আইডেন্টিটি ইস্যুস, এগুলো তৈরি হয় ন্যারেটিভস গুলো। বাট আমার আমরা তো we are Bengalis at the same time we are Muslims। এটা কিন্তু আমার কলকাতার ফ্রেন্ডরাই আমাকে বলে, এটা আমার কথা না, তারাই বলে যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কলকাতাতে যে তোমাদের কি কোনো বাঙালি বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশে থাকে, আমার হিন্দু ফ্রেন্ডসরা, বাংলাদেশে তো অনেকেই আছেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ডসরাও আছে। তো তখন ওরা যখন আমাদের নামগুলো বলে তখন বলে না ওরা তো মুসলমান, আমরা বাঙালি জানতে চাচ্ছি, বাঙালি নেই। তো এই বিভাজন মানে এই ডিসকোর্সটা কিন্তু আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে আছে, যে কে বেঙ্গলি মুসলিম, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মানে আমার মনে হয় আমরা we are more comfortable যে আমরা বাঙালিও মুসলিমও
বা আপনি বাঙালি হতে পারেন, হিন্দু হতে পারেন, এরকম মানে বেঙ্গলি একটা কালচারাল আইডেন্টিটি, মুসলিম আপনার ইয়ে রিলিজিয়াস আইডেন্টিটি, যেটা কালচারাল ইয়েগুলো থাকে। সো এটা সেকুলারিজম এই ওয়েস্টার্ন সেন্সে আমার মনে হয় আমাদের এই অঞ্চলে প্রযোজ্য একেবারেই এই না। এই সময় এসে এটা কাজ করছে না টার্মটা। জি, আমি আপনার একটু পুরনো না, এই প্রসঙ্গ। সময় না, আমি আমি কখনোই মনে করিনি যে এটা কাজ করেছে। মানে আমরা এটাকে নিয়েছি ঠিকই, বিকজ যেভাবে জাতীয়তাবাদ ডিসকোর্সটা এসেছিল, হুম, এবং ইটস আ ভেরি ওয়েস্টার্ন মডার্ন ডিসকোর্স, সেভাবেই আমরা এটাকে নিয়েছি। বাট ইটস আ ভেরি, আমরা যদি এটাকে বিশ্লেষণও করি, এটা হুম। কিন্তু খুবই মানে এখানে অনেকগুলো পিটফলস আছে, জি, অনেকগুলো না আজকে আজকে আর আমরা সেই আলোচনায় যাব না, কিন্তু আমি আপনার পুরনো আলোচনা থেকে, মানে আগের আলোচনা থেকে একটা পয়েন্ট একটু আপনার সামনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন আলাদা করে, আমি যদি বুঝে থাকি আপনার কথায়, যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হয়তো আলাদা কোনো প্রভাব বিস্তার করবে না, কেননা আগে থেকে তো বিজেপি রয়ে গেছেন। কিন্তু আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে বিজেপির এই পশ্চিমবঙ্গের নির্বাচন কেন্দ্রিক প্রচারণায় যতক্ষণ মমতা ব্যানার্জি আছেন তিস্তা চুক্তি নিয়ে এগোবে না বিজেপি, এরকম একটি কথা বলা ছিল। তো তাহলে তো এই নির্বাচনের সঙ্গে এই বিষয়টি সরাসরি সম্পৃক্ত। আপনার কি মনে হয় যে এই নির্বাচনের ফলাফলের পরে এই পর্যায়ে এসে তিস্তা চুক্তি বিষয়ে কোনো অগ্রগতি হবার সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা আশা করছি কারণ আমাদের মানে ভারত থেকে সবসময় আমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটাই দেওয়া হয়েছিল যে সেন্টার ইজ রেডি, এটা রাজ্যের জন্য, স্টেটের জন্য আটকে আছে। এবং উই আর অলসো কগনিজেন্ট যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই ধরনের জিনিস আছে, ব্যাপার আছে যে সেন্টারের রাজ্যের হাতে রিভার্সের ব্যাপারটা থাকে, রিভার এখানে। এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হলো, রাজ্যে যে সরকারই থাকুক না কেন এবং সেন্টারে যারাই থাকুক না কেন, তারা রাজ্যের নিডটাও দেখবে। এবং সেখানে যদি দেখে যে সেই নিডটাতে, যেটা মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে পানি নেই, পানি নেই, which is also partially correct because ড্যাম কিন্তু আবার সেন্টারের হাতে। এবং তিস্তার যে ব্যাপারটা যেখানে সিকিম থেকে ফ্লো করে, তার সিকিমেই এসে আমি দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, ওখানে তেমন কিন্তু পানি নেই, কারণ তার আগে অনেকগুলো ড্যাম নির্মাণ করা হয়ে গেছে। কিন্তু সেটা তো বাংলাদেশের মাথা ব্যথা না, না, সেটা মাথা ব্যথা হবে ইন্ডিয়ার। আমাদের যে প্রয়োজন আছে যে পানিটা, সেটা আমার মনে হয় এখন যেহেতু একই সরকার, মানে ধরেন বিজেপি এখানে ক্ষমতায় আছে, তো এটা একটা আলোচনার মধ্যে এটার একটা সমাধান হতে পারে। যে লিন পিরিয়ডটা, তো আমরা জানি যে লিন পিরিয়ডের সমস্যা থাকে, কিন্তু ওর যেই সময়টা ধরেন ভরা মৌসুমে এখানে আমরা রিজার্ভয়ার করে এখানে সেই পানিটাকে ইকুইটেবলি একটা বন্টন করার আমাদের ব্যবস্থা করতে হবে। জি, এবং সেইটা কিন্তু আমাদের জন্য একটা ভীষণ স্টিকিং পয়েন্ট। এবং এটা যদি এখনো যদি না সমাধান হয়, তাহলে তো আমাদের এটা ধরে নিতে হবে দ্যাট দ্য সেন্টার ওয়াজ নট সিনসিয়ার। নিশ্চয়ই। সেটা জি, আসবো আপনার কাছে। আমি একটু শুভজিৎ বাগচি আপনার কাছে আসতে চাই। আপনার সঙ্গে এই কিছুক্ষণ আগের যে আলাপচারিতা, সেখানে আপনি একটি পর্যায়ে বলেছেন যে তৃণমূল বা এই কংগ্রেসের মানে আইডিওলজিক্যাল যে ফাউন্ডেশন, সেটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, বা তাদের কোন আইডিওলজি নিয়ে তারা রাজনীতি করছেন। তো সেটা তো বিজেপির ক্ষেত্রেও তো এই প্রশ্নটা আসে না? মানে বিজেপি তো একটা হিন্দুত্ববাদী অবস্থান নিয়েছে, কিন্তু খুব সলিড পলিটিক্যাল ভিশন তাদের রয়েছে বলে কি আপনি মনে করেন? আমি দুটো আলাদা প্রশ্ন। একটা হচ্ছে তাদের পলিটিক্যাল ভিশন কি আছে, সেই পলিটিক্যাল ভিশন মোতাবেক তারা কাজ করতে পারছে কিনা, সেটা একটা ব্যাপার। এখন পলিটিক্যাল ভিশন যদি আপনি বলেন, পলিটিক্যাল ভিশন দক্ষিণ এশিয়াতে আর কি, নির্বাচন জেতা ছাড়া, এটাই তো পলিটিক্যাল ভিশন। না, আমি এটাই তো বলছি পলিটিক্যাল ফর দ্য মানে, কান্ট্রি, ফর দ্য নেশন। না, কান্ট্রি তো অনেক পরের ব্যাপার। এগুলো পার্টি ভিত্তিক সোসাইটি, হ্যাঁ, পার্টির ভালো হলে আমার ভালো, এইভাবে দক্ষিণ এশিয়ার রাজনীতি চলে। কে কবে সেই, আজ থেকে হয়তো স্বাধীনতার সময় হয়তো অন্য দল জিতলে তখন হয়তো অন্য দল তাদের অ্যাপ্রিসিয়েট করতো। এখানে তো ব্যাপারটা তাও না, এখানে তো দল কেন্দ্রিক রাজনীতি, সব দেশেই তো তাই। এখন দলকে জেতাতে হবে, এটাই যদি ভিশন হয়, তাহলে তো তারা গোটা প্রায় ভারতের ওই দু একটা রাজ্য ছাড়া এখন তো গোটা ভারত কেন্দ্রে সব জায়গায় তো বিজেপি।
ফলে পলিটিক্যালি তারা সাকসেসফুল। এখানে আর পলিটিক্যাল ভিশনের কি ব্যাপার আছে? আপনি যদি বলেন ফরেন পলিসির ক্ষেত্রে তাদের ভিশন, কিছু ফরেন পলিসিতে সবসময় আপনি দেখবেন কংগ্রেসের ক্ষেত্রেও নানা রকম সমস্যা হয়েছে, সমস্যা হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু সমস্যা, সারা পৃথিবীতে এখন যুদ্ধ চলছে, নরেন্দ্র মোদী বলবেন, বিজেপি বলবে দেখো আমরা কি করবো, এ তো আমাদের হাতে নেই। কথা সত্য যে তাদের হাতে তো সত্যি পুরোটা নেই, বা আদৌ আছেন কিছুই নেই। ফলে এইগুলো তো আপনি ডিবেট করতে পারেন। এই কংগ্রেসের সময় কিছুটা ভালো হয়েছে, কিছুটা খারাপ হয়েছে, এখানেও কিছু ভালো হবে, কিছু খারাপ হবে। কিন্তু এদের বিজেপির সঙ্গে অন্য দলের একটা মৌলিক তফাৎ আছে। অন্য দলগুলি শুধুই নির্বাচন জিততে চায় এবং টাকা কামাতে চায়। বিজেপি নির্বাচন জিততে চায়, টাকাও কামাতে চায়। কিন্তু তার সঙ্গে বিজেপির আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে হিন্দুত্বের উদ্দেশ্য। রাইট। এটা অন্য দলগুলো নেই। অর্থাৎ আমি সবসময় এই কথাটা বলে এসেছি, লিখেও এসেছি, প্রথম আলোতেও লিখেছি, সেটা হচ্ছে বিজেপি একটি বিপ্লবী দল, এটা রেভলিউশনারি পার্টি। এদের রেভলিউশনটা ডান দিক থেকে হচ্ছে বলে আমরা এটাকে রেভলিউশন বলছি না, কারণ আমাদের মাথায় ঢুকে আছে যে রিভলিউশন সবসময় বাঁ দিক থেকে হতে হবে, ওই লেনিন, ওই মাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিন্তু ডান দিক থেকেও যে রেভলিউশন হতে পারে সেটা কিন্তু বিজেপি দেখিয়েছে। এবং দেখিয়েছে বলেই ভারতের এই বর্তমান সংবিধানে বিজেপি ততটা বিশ্বাস করে না, যেমন নকশালরাও করতো না। যে কোনো রেভলিউশনারি পার্টি তার স্ট্যাটাস কোতে বিশ্বাস করে না, সেটাই বিজেপি স্ট্যাটাস কোতে বিশ্বাস করে না। এটা তারা বারবার রোজ প্রমাণ করে দিয়েছে। না হলে আপনি কোন দেশে দেখেছেন যে এবং সাম্প্রতিককালে যে 95% কারেন্সি নোট তুলে নিয়েছিল? তো 85% কারেন্সি নোট তুলে নিয়েছিল, হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে। তাতে কিন্তু বিজেপির কিছু হয়নি, বিজেপি জিতেছে। এইটা একটা রেভলিউশনারি পার্টি ছাড়া করতে পারে না। রেভলিউশনারি পার্টি না হলে কখনো কোভিডের সময় নরেন্দ্র মোদী বলছেন আপনারা ছাদে গিয়ে থালা বাজান, আর সারা দেশের মানুষ ছাদে গিয়ে থালা বাজাচ্ছে। এটা যখন একটা রেভলিউশনারি পার্টি এবং একটা অটোক্র্যাটিক পার্টি হয়, তখন সেই অটোক্র্যাট বারবার এটা চেক করে যে আমার পিছনে মানুষ আছে কিনা। তখন তারা কিভাবে চেক করেন? তারা এই ধরনের নানা কথা বলেন। এবং আপনি দেখবেন ইতিহাসে সবসময় অটোক্র্যাটিক লিডাররা এগুলি টেস্ট করেছে, মানুষ কোন দিকে যাচ্ছে, তার সঙ্গে আছে কিনা, এবং তখন ওই বলা হয় যে ওই ধরনের কিছু জিনিস ছাদে গিয়ে থালা বাজাও। ফলে এইটা এই ধরনের ফলে তাদের একটা নীতি তো আছে, তাদের একটা, আপনি হিন্দুত্ববাদের সঙ্গে ভারতের অনেকেই একমত নয়, বিজেপির ভিতরেও অনেকে আছে যারা এই হিন্দুত্ববাদী রাজনীতি পছন্দ করে না, নিশ্চয়ই আছে, আমি অনেককে চিনি যারা পছন্দ করে না। কিন্তু পছন্দ করুন আর না করুন, তাদের একটা নীতি আছে, হিন্দুত্ববাদী নীতি আছে, সেটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, রোজ সেটাকে একটু একটু করে এগোনোর চেষ্টা করে। এই যে, এবং এর সঙ্গে জুড়ে আপনাকে কিন্তু যখন আপনি এই বাংলাদেশ অনুপ্রবেশ ইত্যাদি বলবেন, সেগুলিকে দেখা প্রয়োজন আছে। মানে এই যে অনুপ্রবেশের প্রসঙ্গে তারা ইস্তেহারে লিখেছে ডিটেক্ট, রিপোর্ট, ডিলিট। অর্থাৎ তারা প্রথমে চিহ্নিত করবেন তারা অনুপ্রবেশকারী, তারপরে তাদের ফেরত দেবেন এবং তারপরে নিশ্চিহ্ন করে দেবেন। এই কথাটা তারা ইস্তেহারে লিখেছেন, এই পশ্চিমবঙ্গে নির্বাচনের ইস্তেহারে লিখেছেন। ফলে আপনি বুঝতে পারছেন যে এখানে যে দুজন মুখ্যমন্ত্রী পূর্ব ভারতে, একজন হিমন্ত বিশ্ব শর্মা এবং একজন শুভেন্দু অধিকারী, তারা এই নির্বাচনটা গোটাটা অনুপ্রবেশকারী এবং মুসলমান এবং রোহিঙ্গা এবং বাংলাদেশি ফেরত পাঠাতে হবে, এটা বলেছেন। হ্যাঁ, এবং আপনি দেখলেন দুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রকও বলল যে আমরা এগুলিকে আমাদের নীতি ডিটেক্ট করব, এবং তারা অবশ্য এটাও যুক্ত করেছে, যেহেতু তারা পররাষ্ট্র মন্ত্রক, যে আমরা কথা বলে বাংলাদেশের সঙ্গে ফেরত পাঠাবো। কিন্তু এদের কথা কিন্তু সেটা নয়। এবং এখন আপনি এই কথাটা বলতে পারেন যে নির্বাচনে জেতার আগে একরকম কথা নেতারা বলেন, পরে আবার পরিবর্তন করেন। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা গত 5-10 বছরে পরিবর্তন খুব একটা করেননি, তিনি একই কথা বলে যাচ্ছেন। এখন দেখতে হবে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা, সেখানেও একই কথা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন কিনা। যদি বলেন তাহলে বাংলাদেশকে সেভাবে ভাবতে হবে। আন্তর্জাতিক শুভেন্দু অধিকারী তার একটি বক্তব্য নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্যটি আমরা দেখলাম যে অনেকে শেয়ার করেছেন, ভাইরাল হয়েছে, অনেকে এটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিষয়ে শুভেন্দু অধিকারীর যে মনোভাব, আপনার কাছে কি মনে হয় যে কেন্দ্রীয় সরকারের যে শেখ হাসিনা প্রশ্নে, মানে তাকে
আশ্রয় দেওয়া এবং তাকে দীর্ঘ সময় ভারতে রাখা না রাখার বিষয়ে মানে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের কি কোনো ভূমিকা আছে আদৌ? এইখানে বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে আলাপ আলোচনা করে যে তারা কিভাবে কি করবেন না করবেন। কিন্তু তারা যে এখনো পর্যন্ত তারা এমন কোনো ইঙ্গিত দেননি যে তারা এই যে পুশব্যাক বা পুশ ইন তারা এটা করবেন না, এমন কোনো ইঙ্গিত কিন্তু তারা দেননি। তারা কিন্তু বলেছেন এখানে এই যে পররাষ্ট্র মন্ত্রকের স্টেটমেন্টটা দুদিন আগে, সেখানে বলা হয়েছে খুব স্পষ্ট ভাষায় যে যা প্রসেস সেই প্রসেস ফলো করে কাজ করা হবে, এবং প্রসেস ফলো করে তারা যদি কাজ করেন তারা করবেন। এখন সেটা তখন বাংলাদেশকে জানাতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও তো রিয়্যাক্ট করেছেন, তারপরেই সেই পরিপ্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রক রিয়্যাক্ট করেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মা তাদের ইমিডিয়েট রাজনৈতিক দর্শন যা বলে, কালকে পঞ্চায়েত নির্বাচন, পরশু কলকাতা কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচন জেতার জন্য যা যা করা দরকার করবেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রক কি করবে সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এবার এদের সেটা অ্যালাইন করতে হবে, কারণ ব্যাপারটা অত সহজ নয়, ব্যাপারটা জটিল, অত্যন্ত জটিল। এই পানির প্রশ্ন বলুন আর এদিকে বর্ডারের প্রশ্ন বলুন, দুটোই অত্যন্ত জটিল। পানির প্রশ্নে যেই মুহূর্তে পানি যদি এখানে বিজেপি দিতে আরম্ভ করে, কেন্দ্র রাজ্য এক হয়ে, সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে অশান্তি সৃষ্টি হবে, এবং সেইটা পলিটিক্যাল অশান্তি, সেটাকে কিভাবে সামলাবে সেটা একটা প্রশ্ন। বর্ডারের প্রশ্নে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের অর্ধে আমরা দেখেছি, এবং প্রথম আলোতে রিপোর্টও করা হয়েছে যে 2014 থেকে 2022 এই সময়কালে বা ওই 21-22 পর্যন্ত 6-8 বছরে 200 মানুষ মারা গেছেন যারা ভারতীয়। ভারতের অর্ধে তাদের গুলি করে মারা হয়েছে। ফলে এইটা শুধু বাংলাদেশের মানুষ মারা গিয়েছেন বা যাচ্ছেন তা নয়, ভারতের অর্ধে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। এখন তাদের কিভাবে ভারত সরকার দেখবে? হিন্দু হিসেবে দেখবেন, হিন্দুও মারা যাচ্ছে, মুসলমানও মারা যাচ্ছে। এখন কি হিন্দুদের মারবো না মুসলমানদের মারবো, কি মানে পলিসিটা কি হবে, মানে কি পলিসি নেওয়া হবে? এখন তো বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর করে প্রচুর লোককে, তাদের আবার ফিরিয়ে আনা, এই অত্যন্ত জটিল অবস্থায় আছে। দেখা যাক আস্তে আস্তে কি হয়। অনেক ধন্যবাদ শুভজিৎ বাগচি। আমি প্রফেসর আমিনা মহসিন, আপনার কাছে আপনার কনক্লুডিং রিমার্ক এবং আমার আরেকটি প্রশ্ন, আমার মনে হয় যে এই প্রশ্নটি খুবই জরুরি আজকের অনুষ্ঠানের যে আলোচনা বা বিষয় সেটির কনটেক্সটে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে ভারতে যখন মুসলমানদের উপরে নির্যাতন হয় বা আমরা বাবরি মসজিদের ঘটনা জানি, বাংলাদেশে সেটার একটা প্রতিক্রিয়া হয়েছে। আবার একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশে যখন হিন্দু সম্প্রদায়ের কারো উপরে যখন হামলা হয় বা আক্রমণ হয় বা নির্যাতনের ঘটনা ঘটে, সেটি নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া হয় পশ্চিমবঙ্গেও। এখন এই যে রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গে, সেই পরিবর্তনের ক্ষেত্রে ধর্মটা বা এই যে টেনশনের কথা আমি বললাম, সেটা কি আগামীতে বেড়ে যাওয়ার কোনো উদ্বেগ আপনি বোধ করছেন? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে আমি ওই জায়গাটাতেই উদ্বিগ্ন। যদি যেটা উনিও স্পষ্টভাবে বলছিলেন, দ্যাট যদি তাদেরকে পুশব্যাক করা হয় এবং সেখানে আপনি বাংলাদেশ সরকারের কিন্তু একটা স্ট্যান্ডিং পজিশন আছে যে যদি এটা প্রমাণ করা যায় যে এটা বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশ সরকার ফেরত নেবে। তো সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তাই না? সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই জায়গাটাতে যদি আপনি পুশব্যাক করেন এবং সেখানে অফকোর্স বাংলাদেশে এটা প্রতিক্রিয়া হবে, এবং অন্য জায়গাটাতে যদি আপনি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন, তখনও তো এটা একটা কনসার্নের বড় ব্যাপার হয়ে যাবে। এবং আমি আরো বেশি চিন্তিত এই জন্য, কারণ আমরা ইন্টারিম রেজিমে পিরিয়ডটা অবজার্ভ করেছি, তখন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া ছিল এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও কিভাবে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। সো আমি আশা করব যে আমরা সবাই যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তারা একটা প্র্যাগম্যাটিক একটা পজিশন নেবে। কারণ আফটার ভারতের সাথে আমাদের মানে শুধু আমরা যে সীমান্ত শেয়ার করি তা না, মানে there is so much we share with them. সো এই জায়গাটাতেই আমরা আশা রাখছি আর কি। এবং এখানে একটা সেকুলার স্পিরিট, একটা ভীষণভাবে একটা শক্তিশালী স্পিরিট আছে। এবং আরো আমার মনে হয় এটা ধরেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কিভাবে নেগোশিয়েট করে এবং কি ধরনের মেসেজেস গুলো যায়,
এবং আমরা কি ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে কি ছবি সামনের আমার মনে হয় একটা অন্তত 6 মাস আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে জিনিসগুলোর দিকে। অনেক ধন্যবাদ প্রফেসর আমিনা মোহসিন এবং শুভজিৎ বাগচি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শুনছিলাম পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশ ভারত সম্পর্কের আদৌ কোনো প্রভাব রয়েছে কিনা এই ফলাফল, এবং ওভারঅল পশ্চিমবঙ্গের রাজনীতি, সমাজ এবং সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানুষের এক ধরনের পরিচয় রয়েছে। সেই কারণেই বাংলাদেশের দর্শকদের উৎসাহের কথা মাথায় রেখে আমরা এই আলোচনাটি করেছি। আশা করি এই রাজনীতির যে বিভিন্ন দিক রয়েছে, যে বহুমাত্রিকতা রয়েছে, সেটি নিয়ে আপনারাও ভাবার কিছুটা সময় পাবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।